আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে রাজশাহীর জনসভায় তারেক রহমান, সমাবেশস্থলে মানুষের ঢল। এরপর যাবেন নওগাঁ ও বগুড়ায়। ভোটের পরদিন চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়া হবে, শফিকুর রহমানের হুঁশিয়ারি। দলের নয় 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত, বিএনপিকে দোষারোপ। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের। পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচার প্রচারণায় রাজধানী সহ সারা দেশে বিএনপি জামায়াত মুখোমুখি। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়া বৈধ, হাইকোর্টের রায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। শাহ মখদুমের মাজার জিয়ারতের মধ্য দিয়ে রাজশাহী সফর শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12:30টার দিকে বিমানযোগে রাজশাহীতে পৌঁছেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি শাহ মখদুমের মাজারে যান তিনি। মাজার জিয়ারত শেষে কিছুটা বিশ্রাম নিয়ে দুপুর 2টার পর সমাবেশস্থলে যাবেন তারেক রহমান। রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে রাজশাহী সমাবেশ সফল করতে নেতাকর্মীরা নগরীর মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন। রাজশাহী জেলা ছাড়াও নাটোর, চাঁপাইনবাবগঞ্জের 13টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ও নেতাকর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি প্রার্থীদের সমাবেশে পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। এরপর বিকেল 5:30টায় নওগাঁর এটিএম মাঠে ও রাত 7:30টায় বগুড়ার আলফাতুন নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বিএনপি প্রধানের বক্তব্য রাখার কথা। দর্শক, এই মুহূর্তে চলে যেতে চাচ্ছি রাজশাহীর সমাবেশ স্থলে আছেন সহকর্মী মইনুল হাসান, যুক্ত হতে চাচ্ছি তার সাথে। মইন, তারেক রহমান সমাবেশ স্থলে ঠিক কখন এসে পৌঁছাবেন এবং নেতা কর্মীরা যারা আছেন তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ফাতিহা, আপনার সঙ্গে সংযুক্ত হওয়ার মিনিট 10 আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মাদ্রাসা মাঠের যে সমাবেশ, সেই সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। তিনি এখন মঞ্চে অবস্থান করছেন। এখন মঞ্চে এখানকার যারা স্থানীয় নেতা রয়েছেন, যারা এইখানের সংসদ সদস্য প্রার্থী বিভিন্ন আসনের, তারা আসলে বক্তব্য রাখছেন এবং কেন্দ্রীয় কয়েকজন নেতার বক্তব্যের পরে আসলে তারেক রহমান ওনার বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য পুরো এই অঞ্চলের মানুষ, নেতাকর্মী, সাধারণ মানুষ, নেতাকর্মী এই পুরো মাদ্রাসা মাঠে অবস্থান করছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা মাঠ কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ, উৎসুক জনতা তাদের উপস্থিতিতে। এবং এইখানকার নেতাকর্মী যারা রয়েছেন, আয়োজক যারা বলছেন, তারা বলছেন যে এইটি রাজশাহী অঞ্চলের যে ঐতিহ্যবাহী যে সমাবেশগুলো অতীতে হয়েছে, সেই সকল সমাবেশের উপস্থিতিকে ছাড়িয়ে যাচ্ছে আজকের এই সমাবেশ, এমনটি তারা বলছেন। এখানকার উপস্থিতি যদি বলি যে পুরো মাদ্রাসা মাঠে অনেক আগেই তারেক রহমান উপস্থিত হওয়ার আগেই এই মাদ্রাসা মাঠ পরিপূর্ণ হয়ে গেছে। এখন নেতাকর্মীরা এই মাঠে আর প্রবেশ করতে পারছেন না। তারা শহরের নানা যে সব মূল সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে তারা অবস্থান নিয়েছেন। সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে বড় বড় এলইডি স্থাপন করা হয়েছে, যাতে তারেক রহমানকে দেখতে বা ওনার বক্তব্য শুনতে নেতাকর্মী বা এই নগরবাসীর কোনো অসুবিধা না হয়, তারই ব্যবস্থা করা হয়েছে। কারণ আয়োজকরা বুঝতে পেরেছেন যে এই মাঠে আসলে এত মানুষের স্থান সংকুলন সম্ভব নয়। যেটি বলছিলাম যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা বলছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচন একেবারে কাছাকাছি চলে এসছে এবং এই নির্বাচন উপলক্ষেই মূলত তারেক রহমানের 3 দিনের এই উত্তরাঞ্চল সফর এবং এই সমাবেশের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের সফর তিনি শুরু করেছেন। এই সফরে তিনি মূলত নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর 6টি এবং চাঁপাইনবাবগঞ্জের 3টি এবং নাটোরের 4টি, মোট 13টি সংসদীয় আসনের যারা প্রার্থী তারা মঞ্চে অবস্থান করছেন। তাদের হাতে ধানের শীষ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিবেন জনতার সামনে এবং তাদের জন্য সহ পুরো রাজশাহী বিভাগ
39টি সংসদীয় আসন রয়েছেন, সেই 39টি সংসদীয় আসনের সমস্ত মানুষের কাছে তারেক রহমান ধানের শীষে ভোট চাইবেন। যেমনটি তার নির্বাচনী অন্যান্য সফরগুলোর এবং বক্তব্যগুলো যদি উল্লেখ করে যদি বলতে চাই, তাহলে প্রত্যেকটি সমাবেশেই কিন্তু তিনি ধানের শীষে ভোট চাওয়ার পাশাপাশি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে বাংলাদেশকে নিয়ে বিএনপির আসলে আগামী দিনের পরিকল্পনাটা কি, সেই পরিকল্পনা তিনি তুলে ধরছেন। আজকেও আশা করছি সেই রকম তার ব্যতিক্রম হবে না, আয়োজকরা তেমনটাই বলছেন। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড এবং বেকার সমস্যার সমাধান, এই জিনিসগুলোর উপর বিশেষ করে গুরুত্ব দেবেন। এবং আরেকটি উল্লেখযোগ্য দিক যদি বলতে যাই, যে তারেক রহমান কিন্তু গত চট্টগ্রাম সমাবেশে যেটি বলেছেন, বৃহত্তর মানে দেশের স্বার্থে বৃহত্তর ঐক্যের কথা বলেছেন। সকল রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা না করে সবাই যাতে দেশের কল্যাণে এবং দেশের মানুষের যাতে কল্যাণ হয়, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তিনি যে আহ্বান জানিয়েছেন, আজকের এই সমাবেশে হয়তো তার আরেকটি প্রতিধ্বনি আমরা হয়তো শুনতে পাবো, এমনটাই আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। যেমনটি বলছিলাম, এই সমাবেশ ইতিমধ্যে লোকে লোকারণ্য জনস্রোতে পরিণত হয়েছে। এই সমাবেশ শেষেই কিন্তু তারেক রহমান নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে একটি সমাবেশ করে তিনি রাতে তার যে নিজ জেলা, তার যে পৈতৃক নিবাস এবং জিয়াউর রহমান এর স্মৃতি বিজড়িত যে বগুড়া, সেই বগুড়ায় তিনি চলে যাবেন। সেখানে আলতাফুন্নেসা খেলার মাঠ, সেখানে একটি সমাবেশ হবে। যদিও সেটি সমাবেশের নির্ধারিত সময় 7টা দেওয়া হয়েছে, কিন্তু ধারণা করছি এই সমাবেশ শেষ করে, নওগাঁ শেষ করে তার সেই সমাবেশে পৌঁছতে হয়তো রাত 8টা থেকে 10টা বেজে যাবে, এমনটাই ধারণা করছি। ফাতিয়া, বলতে চাই যে এই সমাবেশের নেতাকর্মীরা এখন অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের দলীয় প্রধান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। আপনি নিশ্চয়ই জানেন যে তারেক রহমান দীর্ঘ 2 দশকেরও বেশি সময় পর এই রাজশাহীতে আজকে এসছেন, এবং দলীয় প্রধানের দায়িত্ব নেওয়ার পরে তারেক রহমান কিন্তু প্রথমবারের মতো রাজশাহী সফর করছেন। রাজশাহীকে বারবারই নেতাকর্মীরা বলছেন এটি ধানের শীষের এবং বিএনপির ঘাঁটি হিসেবে তারা উল্লেখ করছেন, এবং তারা যেটি বলছেন যে তারেক রহমানের এই সফর আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই সমস্ত যে সংসদীয় আসনগুলো রয়েছে, 39টি সংসদীয় আসন যেটি বলছিলাম রাজশাহী বিভাগে, এই 39টি আসনে ধানের শীষকে বিপুল বিজয় এনে দিতে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এমন প্রত্যাশার কথা তারা বলছেন। ফাতিয়া, আগামী আমাদের সামনের যে সংবাদ রয়েছে, সেই সংবাদে আশা করছি তারেক রহমান এরই মধ্যে তার বক্তব্য উপস্থাপন করবেন, এবং তার বক্তব্যে উল্লেখযোগ্য আর কী দিক থাকতে পারে সেটি আমাদের পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে আমাদের দর্শকদের জানিয়ে দিতে পারবো, এমনটাই প্রত্যাশা করে আপনার কাছে ফিরে যাচ্ছি। ফাতিয়া। জি মঈন, ধন্যবাদ আপনাকে, এবং আশা করছি আপনি ওখানেই থাকবেন। আপনার মাধ্যমে আমরা পরবর্তী বক্তব্য অবশ্যই শুনবো। ভোটের পরদিন 90% চাঁদাবাজের হাত অবশ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে দলীয় প্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনী জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। শেরপুরে জামায়াত নেতাকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতার চিত্র তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে কঠোর জবাব দেওয়া হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। কারওয়ান বাজারে ঢাকা 12 আসনের নির্বাচনী জনসভায় 12 দফা প্রতিশ্রুতি তুলে ধরেন জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলন। অতিষ্ঠ করে তুলছে, কাজে আমরা এক্ষেত্রে জিরো টলারেন্স দেখাতে চাই। প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজদের দিন ফুরিয়ে এসেছে। 13 ফেব্রুয়ারি শুরু হবে নতুন যাত্রা, যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে চাঁদাবাজদের কঠোর জবাব দেবে জামাত ইসলামী। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর। তিনি আরো বলেন, এবারে নির্বাচনে তাদের দল বা জোট নয়, বিজয় হবে 18 কোটি মানুষের। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন।
জুলাইয়ের চেতনা ব্যর্থ হতে দেয়া যাবে না মনে করিয়ে দিয়ে জামাতের এই শীর্ষ নেতা বলেন, দমন পীড়ন করে আওয়ামী লীগ টিকে থাকতে পারেনি, কোনো নতুন ফেসিবাদও টিকতে পারবে না। আরো জুড়ে 12 তারিখ মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ইনশাআল্লাহ। শেরপুরের শ্রীবরদীতে বিএনপি ও জামায়াতের সংঘর্ষের ঘটনায় উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ হত্যার বিচারের দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় বিচারের দাবি জানিয়েছেন জামায়াতের আমির ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শেরপুর ৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। জামাতের নেতৃবৃন্দ যারা ছিল, যখন আমাদের নেতৃবৃন্দ এবং টিএনও প্রশাসন বলছে যে কিছু চেয়ার ছাড়েন, তারা চেয়ার না ছেড়ে উল্টা স্লোগান দিয়ে পরিবেশটাকে নষ্ট করে ফেলে এবং তাদের প্রত্যেকের কাছে দেশীয় অস্ত্র ছিল। মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী এই বাদল ভাইয়ের কর্মী বাহিনীর উপর আক্রমণ চালিয়েছে, আহত করেছে, তাদেরকে রক্তাক্ত করেছে। এই ঘটনায় আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বুধবার রাত 11:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে ভিসি চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মোহসেন হল মল চত্বর হয়ে টিএসসিতে এসে জড়ো হয় তারা। এ সময় বিএনপি এখন চাঁদাবাজ, টেন্ডারবাজ আর সন্ত্রাসীদের আতুরঘরে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে 5 আগস্টের মতো ছাত্র জনতা পুনরায় রাস্তায় নেমে আসবে বলে হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা। আপনারা নারী আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, যদি ব্যবস্থা না নেন অতি শীঘ্রই দলীয় ব্যবস্থা আমরা ধরে নেব। আপনারা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে খুন করছেন। এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে। যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। এদিকে ফেসবুক পোস্টে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে হত্যাকাণ্ডের জন্য বিএনপির পাশাপাশি সরকারকেও দায়ী করেন। এছাড়াও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এদিকে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। শেরপুরে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থা ও এক কর্মীকে হত্যার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে একপাক্ষিক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে দলটি। দুপুরে রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের অভিযোগ করেন, প্রশাসনের ব্যর্থতা ও বিএনপির প্রার্থীর উস্কানিতেই এই সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অপরাধীদের বিচারের দাবিতে দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনে থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। তিনি জানান, নিহত কর্মীর জানাজায় অংশ নেবেন দলটির আমির। জামায়াত ও 11 দলের জনজোয়ার ঠেকাতে এই হামলা চালানো হচ্ছে দাবি করে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে যাওয়ারও ঘোষণা দিয়েছে দলটি। তবে সরকার উৎসবমুখর নির্বাচনের যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে বলে এখনো আস্থা রাখতে চায় জামায়াতে ইসলামী। প্রশাসন যদি তাৎক্ষণিক হস্তক্ষেপ করতেন, বিশেষ করে সেখানে যিনি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যে পুলিশরা ছিলেন, তারপরে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে গিয়ে।
নির্বাচন আরম্ভ হওয়ার পর প্রথম শহীদ হয়েছেন শহীদ উসমান হাদি, আপনারা জানেন, ঢাকা 8-এ। আর এরপরে এই ধরনের একজন প্রার্থীর সমাবেশে হামলা করা হয়েছে, অন্যরাও ছিলেন, এবং এখানে সুনির্দিষ্টভাবে বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণেই এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। বিএনপি ও প্রশাসনের অনুরোধ সত্ত্বেও জামায়াতের নেতারা সহযোগিতা না করায় শেরপুরে সংঘাতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। গুলশানে বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ের সংবাদ সম্মেলনে ঘটনার সুষ্ঠু দাবি করে তিনি বলেন, জামায়াত নেতার মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ ঘটনায় বিএনপির 40 জনেরও বেশি নেতাকর্মী আহত হয়েছে। চেয়ারে বসার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাম্য নয়। গণ অভ্যুত্থানের পর সবার প্রত্যাশা সংঘাতমুক্ত নির্বাচন, বিএনপি সবসময়ই তা চায়। বিএনপি দোষারোপের রাজনীতি চায় না, তবে শেরপুরের ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে একটি দল বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালাচ্ছে। এ সময় বিএনপি রাজনৈতিক দলগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান প্রত্যাশা করে বলেও জানান মাহাদি আমিন। আমাদের যিনি প্রার্থী রয়েছেন তিনি বারবার পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, এমনকি বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন ওনারা হাত জোর করে অনুরোধ করছিলেন যে সংঘর্ষ এড়ানোর জন্য যেন তিনি বিকল্প রাস্তা দিয়ে যান। তারপরও সেই প্রার্থী ঠিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলছিলেন জীবন যায় যাক, এই সংঘাতকে এড়ানো যেত না। আমরা সেই ফ্যাসিবাদের আমলে ঘুরে ফেরত যেতে চাই না, যেখানে কোনো কিছু হলে দোষারোপের রাজনীতি হবে, কোনো কিছু হলেই সেটাকে নিয়ে স্বার্থ হাসিলের একটা নতুন বয়ান তৈরি করা হবে। আমরা চাই সুষ্ঠু তদন্ত, পাশাপাশি সবাইকে আহ্বান জানাতে চাই কেউ যেন কোনো উস্কানি না দেন। শেরপুরে সংঘটিত সাম্প্রতিক সহিংসতায় জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়, সহিংসতার ফলে প্রাণহানি সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অত্যন্ত দুঃখজনক। যখন জাতীয় নির্বাচন আর মাত্র 2 সপ্তাহ দূরে, তখন বিএনপি ও জামায়াত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের প্রতি দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। এতে বলা হয়, ঘটনার তদন্ত শুরু হয়েছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে ভোটারদের মন জয় করতে রাজধানী সহ দেশ জুড়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চলছে প্রতিপক্ষের সমালোচনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মুখোমুখি অবস্থায় প্রধান 2 প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। নিজের ভোট ব্যাংক ভারী করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বেশিরভাগ ভোটাররা পরিচিত মুখের উপর আস্থা রাখলেও নতুন নেতৃত্ব চাইছেন অনেকেই। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বাদ্যবাজনা, লিফলেট বিতরণ, কখনো বা নির্বাচনী থিম সং। নির্বাচনের প্রচারণা এখন উৎসব মুখর। পাশাপাশি প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগে গরম ভোটের মাঠ। রাজধানী থেকে গ্রামগঞ্জ পছন্দের প্রার্থীকে নিয়ে আলোচনা আর বিপক্ষ প্রার্থীর সমালোচনায় ব্যস্ত ভোটাররা। আর তাদের মন জয়ে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের মুখে মুখে। আমার জনগণের শক্তিতে আছি, একা শক্তিতে কি বাঁচা সম্ভব? এবারে নির্বাচনের অন্যতম আসন ঢাকা 10। এই আসনে ঝিকাতলা, হাজারীবাগ ও ধানমন্ডি এলাকায় আলাদা আলাদা কর্মসূচিতে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম এবং 11 দলীয় জোটের প্রার্থী জসিমউদ্দিন সরকার। চলছে বিশাল মিছিল ও পথসভা। ঢাকা 18 আসনে গণসংযোগ করেন বিএনপি মনোনীত প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। ঠাকুরগাঁওয়ে সকাল থেকে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব এলাকার উন্নয়ন ও দেশের সেবা করার সুযোগ দিতে ভোটারদের কাছে ভোট চান। আমাদেরকে সুযোগ দেন, ইনশাআল্লাহ আমাদের শেষ বয়স, শেষ নির্বাচন, আর আমার সুযোগ থাকবে না। এই নির্বাচনে আপনারা আমাকে ধানের শীর্ষে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমাকে জয়যুক্ত করলে আমি আপনাদের জন্য কাজ করব।
চট্টগ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন চাই, সহনশীলতা চাই, পরস্পরের প্রতি সম্মানবোধ চাই। কুমিল্লা 2 আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুঁইয়া তিতাস উপজেলার নারিন্দা ও কাচারি এলাকায় প্রচারণা চালান। একই আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ আব্দুল মতিন খান তালামার্কা প্রতীক নিয়ে প্রচারণা চালান মাছিমপুর বাজার ও আসমানিয়া এলাকায়। অপরদিকে জামাতের প্রার্থী নাজিম উদ্দিন মোল্লা প্রচারণা চালান হোমনা উপজেলার দুলালপুর বাজার সহ আশেপাশের এলাকায়। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে বন্দর কর্তৃপক্ষের চুক্তি বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন। এর ফলে চুক্তি প্রক্রিয়ার কার্যক্রম চালাতে আইনি কোনো বাধা থাকল না। এর আগে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে ওই চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। গত বছরের 4 ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ রিট আবেদনের উপর বিভক্ত রায় দিয়েছিলেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া অবৈধ ঘোষণা করলেও এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিচারপতি ফাতেমা আনোয়ারের রিট আবেদন খারিজ করে রায় দেন। পরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠিয়ে দেন। চলতি বছর 5 জানুয়ারি শুরু হয় শুনানি। কয়েক দফা শুনানির পর এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে মামলাটি স্থানান্তরের অনুমতি চেয়ে আবেদন করেন রিটকারী সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। কিন্তু আবেদন খারিজ করা হলে বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চেই শেষ হয় আলোচিত এই রিট মামলার শুনানি। নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় 2019 সালের 17 ফেব্রুয়ারি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারি বেসরকারি অংশীদারিত্বের কর্তৃপক্ষের সমঝোতা স্মারক হয়। পরবর্তীতে সেই প্রক্রিয়া এগিয়ে নেয় অন্তর্বর্তী সরকার। রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে সকালে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সেই অভিযোগ আমলে নিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল পলাতক 6 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী 8 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। 2016 সালের 25 জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামক বাড়িতে 9 জনকে আটকে রেখে কথিত জঙ্গি নিধন অভিযানের নামে তাদের গুলি করে হত্যা করা হয়। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতন ও বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের মধ্যে জমে উঠেছে নির্বাচনী লড়াই। দুই প্রার্থীর লড়াইয়ে সমর্থকদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। এর মধ্যে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মুন্সিগঞ্জ 3 আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতন, বিএনপির স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসেন নুরানী সহ মোট 8 জন প্রার্থী থাকলেও মূল লড়াই রতন ও মহিউদ্দিনের মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা। এ দুই প্রার্থীর মধ্যে ভোটের লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। দুই প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাঠের লড়াই জমে ওঠায় প্রচারণায় দিনভর ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী। কোন নৈতিক আদর্শিক শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমি কোনো চ্যালেঞ্জ মনে করছি না। আমার পরিবেশ থাকবে ভোটের জন্য, ওই ভোটের পরিবেশের মধ্যে যে জয়যুক্ত হবে তাকে সাধুবাদ দেব এবং তাকে আমরা স্যালুট দেব। দলের মনোনয়ন না পেলেও নির্বাচনী মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ। ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন তিনি। 17 বছর জাগরণী আন্দোলন করেছি সবাই, এখন সম্মিলিতভাবে এই ফুটবল মার্কায় ভোট দেওয়ার জন্য এখন অনেক অনেক ব্যাপক জনগণ আছে। জয়লাভ ইনশাল্লাহ হবে, জনগণ যেন আমার সাথে আছে, ইনশাল্লাহ জয় হবে। জামাত সমর্থিত প্রার্থী নূর হোসেন নুরানীও জয়ের ব্যাপারে আশাবাদী। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 10 দলীয় জোট ক্ষমতায় যাবে এবং এদেশে ইনসাফের সরকার কায়েম হবে, সভ্য সরকার কায়েম হবে এবং আগামীর আধুনিক বাংলাদেশের জন্য আপনাদেরকে রিকশা প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। কৃষি প্রধান অঞ্চল হলেও মুন্সিগঞ্জ 3 আসনে গড়ে উঠেছে অসংখ্য শিল্প কারখানা।
এলাকাবাসী বলছেন, সহিংসতা এড়িয়ে এলাকার সমস্যা সমাধানে আগ্রহী প্রার্থীকেই ভোট দেবেন তারা। শীতলক্ষ্যা নদীর এক পারে গজারিয়া আর অন্য পারে সদর থানা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসনে ভোটার সংখ্যা প্রায় ৫ লাখ। মত দ্বিমতের ঊর্ধ্বে উঠে এই আসনের সব সমস্যার সমাধান করে প্রার্থীরা একটি সুন্দর পরিপাটি মুন্সিগঞ্জ ৩ আসন গড়ে তুলবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর ৭ মসজিদ এলাকায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনের খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মোহাম্মদপুরে। এটি ঢাকা ১৩ আসনের অন্তর্ভুক্ত। এই আসনে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশে জোরসোর ভাবে তাদের যে প্রচারণা কাজটি রয়েছে সেটি তারা চালাচ্ছেন। তারা কিন্তু ভোটারদের দ্বারে গিয়ে গিয়ে ভোট চাইছেন এবং এই এলাকার বিভিন্ন সমস্যার কথা তারা ভোটারদের কাছ থেকে শুনছেন এবং সেগুলো উন্নয়নের তারা প্রতিশ্রুতি তারা দিচ্ছেন ভোটারদের কাছে। এই এলাকায় ১১ দলীয় জোট থেকে রিক্সা প্রতীক নিয়ে এবার নির্বাচন করছেন মামুনুল হক এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন ববি হাজ্জাজ। এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় ৪ লাখ। এই এলাকায় যে প্রধান সমস্যা ভোটার আমাদেরকে জানিয়েছেন, এলাকায় মাদক এবং সন্ত্রাসীদের একটি প্রাদুর্ভাব রয়েছে। এগুলো সে যে দূর করতে পারবে আগামী সংসদীয় নির্বাচনে এলাকার মানুষ কিন্তু তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা ১৩ আসন থেকে সর্বশেষ খবর। ভোটের দিন সংবাদ সংগ্রহে সাংবাদিকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেয়া নিয়ে সৃষ্ট জটিলতা দ্রুত সমাধানের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে আলটিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। তারা জানিয়েছেন ১ ফেব্রুয়ারির মধ্যে এ সমস্যার সমাধান না হলে নির্বাচনের সংবাদ সংগ্রহ এবং প্রচার তারা করবেন কিনা সে বিষয়ে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিক নেতারা এসব কথা জানান। নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED এর সভাপতি কাজী জেবেল বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের হলেও এ বিষয়ে বারবার আলোচনা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কার্যকর পরিবর্তন আসেনি। তার অভিযোগ, সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন হঠাৎ করে কার্ড ও গাড়ির স্টিকারের জন্য নতুন একটি অনলাইন অ্যাপ চালু করেছে। এই অ্যাপটি মোটেও ইউজার ফ্রেন্ডলি নয়। মানিকগঞ্জে ১ বছরের বেশি সময় ধরে ঝুলে থাকা একটি চুরির মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI। জেলা পুলিশ সুপার জয়িতা শিল্পীর তত্ত্বাবধানে এবং পরিদর্শক সুখেন্দু বসুর নেতৃত্বে PBI সিংগাইর উপজেলার ওয়াইজনগর এলাকা থেকে কুদ্দুস নামে ওই পেশাদার ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামচন্দ্রপুরের একটি বাড়ি থেকে বিদেশি ব্রিফকেস, ৩টি স্মার্টফোন, জমির দলিল, পর্চা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। প্রাথমিকভাবে মামলা তদন্তে অগ্রগতি না হওয়ায় পরে তা PBI এর কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ তদন্তের পর ২৮ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে কুদ্দুসকে গ্রেফতার করে একটি চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়। PBI জানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি ও হত্যাসহ অন্তত ১৭টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। মানিকগঞ্জ ৩ আসনে মূল লড়াই হবে বিএনপি আর ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর মধ্যে। রাজধানীর খুব কাছে হলে উন্নয়নের ছোঁয়া লাগেনি এই জেলায়। অনুন্নত ভাঙাচোরা সড়কের উন্নয়ন, উন্নত চিকিৎসার ব্যবস্থা আর মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের দাবি এলাকাবাসীর। দল দেখে নয়, যে প্রার্থী জীবনমানের উন্নয়ন করবে তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সাজ্জাদ জাহান। গ্রাম বাংলার স্নিগ্ধ পরিবেশের মতো মানিকগঞ্জ ৩ আসনের নির্বাচনী পরিবেশও শান্ত। ভোটের উত্তাপ আছে, তবে কর্মী সমর্থকদের মধ্যে বিরোধ নেই। ফলে শান্তিপূর্ণ পরিবেশে চলছে প্রচারণা। ঢাকার পার্শ্ববর্তী এলাকা হলেও শিল্প কারখানা গড়ে না ওঠায় সৃষ্টি হয়নি কর্মসংস্থান। আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় এলাকাবাসীর মাঝে রয়েছে ক্ষোভ। উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত তারা। একটা মাটিও এখানে পড়ে নাই,
যেখানে একটা মাটি পড়ে নাই সেখানে অবকাঠামো দিকগুলি আমাদের দুর্বল আছে। আমরা চাই যে এলাকায় রাস্তাঘাটগুলা ভালো হোক, এলাকায় মাদক মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক। মানিকগঞ্জের জেলা যে আমাদের যে বাসস্ট্যান্ডের মধ্যে গোল চত্বর না হওয়ার কারণে অথবা ফ্লাইওভার না হওয়ার কারণে আমাদের এই দুই পাশের লোকজন অনেক ভোগান্তির শিকার হয়। আমাদের কোনো উন্নত মানের চিকিৎসা এখানে নাই, কোনো ভালো ডাক্তার এখানে নাই। ওই দেখা যায় প্রতি শুক্রবার হয়েছে ঢাকা থেকে কিছু ডাক্তার আসে, তারা সপ্তাহে সপ্তাহে এসে রুগী দেখে যায়। এছাড়া কোনো ভালো মানের ডাক্তার আমাদের এখানে বসে না। ধানের শীষের জনপ্রিয়তার সঙ্গে নিজের ব্যক্তি জনপ্রিয়তা পুঁজি করে ভোটের ময়দানে প্রচারণা চালাচ্ছেন বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথম কাজই হবে জনগণের স্বার্থটা হাসিল করা। প্রায়োরিটি হিসাবে থাকবে রাস্তাঘাটের মানে যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি করা। অনেক বেকার যুবক আছে যারা চাকরি পাচ্ছে না বা চাকরির জন্য ঢাকার দিকে চলে যেতে হচ্ছে অনেককে। সেই ক্ষেত্রে মানিকগঞ্জে আমার ইচ্ছা আছে যে এখানে যেন কর্মসংস্থানটা বাড়ানো। অপরদিকে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সন্ত্রাসমুক্ত ইনসাফ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতি দিচ্ছেন 11 দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী সাইদ নূর। মানুষ চায় দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর পরিবেশ, সুশাসন। আমরা যেহেতু ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের দৃঢ়প্রত্যয়ী, সেজন্য মানুষ আমাদের প্রতি আগ্রহী। এছাড়া যাতে করে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়, সংখ্যালঘুদের উপর কোনো রকম জরুরি নির্যাতন না হয়। মানিকগঞ্জ সদর ও পাটুরিয়া জেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ 3 আসনের ভোটার সংখ্যা 4 লাখেরও বেশি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, মানিকগঞ্জ। এই মুহূর্তে বাগেরহাট 3 আসনে আছেন সহকর্মী খায়রুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এই মুহূর্তে রয়েছি বাগেরহাট 3 আসনে। এখানে দুটি উপজেলা রয়েছে, যে এই উপজেলার দুটির নাম হচ্ছে রামপাল এবং মংলা। এই দুই উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে ভোটার সংখ্যা রয়েছে 2.5 লাখেরও অধিক। আর এই 2.5 লাখের ভোটারের এই আসনটিতে কিন্তু নানাবিধ সমস্যাও রয়েছে। এখানে সবচেয়ে বেশি সমস্যা সেটি হচ্ছে এখানে কিন্তু সুপেয় পানির একটি বড় সমস্যা রয়েছে। বিশেষ করে শুকনোর মৌসুমে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা দেয়। এর জন্য কিন্তু এখানকার যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এক ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এবং তারা বলছেন যে এই সকল সমস্যার সমাধানে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এখানকার তরুণদের আসলে বেকারত্ব সমস্যা দূর করবেন, আগামী নির্বাচনে তাকেই তারা ভোট দেবেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ খবর। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ 16,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে 2,86,000 টাকা ছাড়িয়ে গেছে। এক বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন এ দাম আজ থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞাপন বিরতি শেষে আবারও ফিরছি এটিএন বাংলা সংবাদে। এবার থাকছে খেলার খবর। এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের শেষ রাউন্ডের আগে শীর্ষ 8 থেকে সরাসরি শেষ 16-এ খেলার টিকিট নিশ্চিত হয়েছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। গতরাতে শেষ 16-র টিকিট নিশ্চিত করেছে 6টি দল: লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার সিটি। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। শাহ মখদুমের মাজার জিয়ারত শেষে রাজশাহীর জনসভায় তারেক রহমান। সমাবেশস্থলে মানুষের ঢল। এরপর যাবেন নওগাঁ ও বগুড়ায়। ভোটের পরদিন চাঁদাবাজদের হাত অবশ করে দেওয়া হবে। শফিকুর রহমানের হুঁশিয়ারি, দলের নয় 18 কোটি মানুষের বিজয় চায় জামায়াত। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি নিহত। বিএনপিকে দোষারোপ। সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির। দলগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান সরকারের।
পাল্টাপাল্টি অভিযোগ ও প্রচার প্রচারণায় রাজধানী সহ সারা দেশে বিএনপি জামায়াত মুখোমুখি, নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থী সমর্থকদের। এবং নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি প্রক্রিয়া বৈধ, হাইকোর্টের রায়। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।